ইউএস বলুন বা নেটো বা ইইউ রিসেন্ট সময় গোটা ওয়েস্টের কিছু অ্যাকশনসের কারণে বাধ্য হচ্ছে চীন আর ভারত ক্লোজ আসতে, নিজেদের ডিফারেন্সেসকে ভুলতে। মনে হচ্ছে যেন ওয়েস্ট ইজ ফোর্সিং ইন্ডিয়া অ্যান্ড চায়না টু জয়েন হ্যান্ডস। কিন্তু কেন কেন ওয়েস্ট এমন ধরনের সব কাজ করছে যাতে চীন আর ভারত উল্টে ক্লোজ চলে আসে? যেখানে চীন আর ভারতের মধ্যে যত ডিফারেন্সেস থাকবে ততই তো ওয়েস্টার্ন পাওয়ারসের লাভ। হচ্ছেটা কি আসলে? কি ধরনের অ্যাকচুয়ালি জিওপলিটিক্যাল গেম চলছে এখন ওয়ার্ল্ডে? ভিডিওটা কোনো দেশ বা গ্রুপের এগেনস্টে না, জাস্ট একটা জিওপলিটিক্যাল অ্যানালিসিস মাত্র। তাই চেষ্টা করবেন একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে বোঝার। নাও চলুন শুরু করা যাক। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যবে থেকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দায়িত্বভার নিয়েছেন, তবে থেকেই ভারতকে রেফার করা শুরু করে দিয়েছেন ট্যারিফ কিং হিসাবে। আমেরিকার সাথে ট্রেড করে $40 বিলিয়ন মতো সারপ্লাস এনজয় করে ভারত। মানে এই অ্যামাউন্টটা ভারতের লাভ হয়। সেটা আলাদা ব্যাপার যে ইউএস আবার টেকনোলজি, সফটওয়্যার, সোশ্যাল মিডিয়া আর ডিফেন্সের দিক থেকে ভারতের সাথে সারপ্লাস এনজয় করে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের মতে ভারত হলো হেভি ট্যারিফ অ্যাবিউজার, সো ভারতের ওপরেও হেভি ট্যারিফ ইম্পোজ করা উচিত। ট্রেড ডিল নিয়েও কথা চলছে ইউএস এর সাথে, বাট দেখা যাক সেটা কতদূর যায়। দ্বিতীয়ত, বহুবার হয়ে গেছে এর মধ্যে যখন ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ারের জন্য ক্রেডিট নিয়েছেন। তার মতে তিনি ওয়ার্ল্ডকে বিশাল বড় একটা ক্ষতির হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন, মিলিয়ন্স অব মানুষের প্রাণহানির হাত থেকে বাঁচিয়েছেন, যেখানে ভারতের সরকার একবারের জন্য মিডিয়েশনের ব্যাপারটাই অ্যাকসেপ্ট করেনি। সিজ ফায়ার তো দূরের কথা। সো বুঝতেই পারছেন এখানে একটা কন্ট্রাডিকশন রয়েছে। ভারতের সরকার রীতিমতো অ্যানয়েড ফিল করছে, তার উপর হঠাৎ করে পাকিস্তানের সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এত ক্লোজনেস, যেটা ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট প্রেসিডেন্সি দেখে কেউ একবারের জন্য এক্সপেক্ট করেনি। ভারত হলো যেখানে কোয়াডের মেম্বার, সেখানে ভারতের ইন্টারেস্টকে এখানে হার্ট করা হচ্ছে। তৃতীয়ত, বিগত কিছু সময় ধরে ইন্ডিয়ান ওশনের ইম্পর্টেন্সটা দেখে ইউএস সবসময় ভারতকে রাশিয়ার ব্যাপারটা নিয়ে ওয়েভার দেওয়াটা বেটার মনে করত। রাশিয়ার থেকে তেল বা ডিফেন্স ইকুইপমেন্টস কন্টিনিউয়াসলি নেওয়া সত্ত্বেও কাটসা এক থেকে ভারতকে দূরে রাখত। কিন্তু সেই ইউএসই কন্টিনিউয়াসলি এখন ভারতকে হিন্ট দিচ্ছে স্যাংশনের। ট্রাম্প ওপেনলি মেনশন করেছেন 100% সেকেন্ডারি ট্যারিফের ব্যাপারটা নিয়ে। মানে রাশিয়া যদি 50 দিনের মধ্যে কোনো পিস ডিল করতে রাজি না হয়, তাহলে যে যে দেশ রাশিয়ার সাথে ট্রেড করছে, অয়েল বাই করছে, ডিফেন্স ইকুইপমেন্ট নিচ্ছে, তাদের উপরে 100% ট্যারিফ ইম্পোজ করে দেওয়া হবে। ইনডাইরেক্টলি বলতে গেলে যার মাধ্যমে ভারতকে টার্গেট করা। ইউএস সেনেটর লিন্ডসে গ্রাহাম তো আবার প্রপোজাল দিয়েছেন 500% ট্যারিফের। রিসেন্টলি নেটো চিফ মার্ক রাটো ভারতের ওপরে 100% ট্যারিফের কথাটা উল্লেখ করেছিলেন। ইউরোপিয়ান ইউনিয়নও হঠাৎ করে একটা ভারতীয় অয়েল রিফাইনারি কোম্পানির ওপরে স্যাংশন ইম্পোজ করে দিয়েছে, কোম্পানিটাতে রাশিয়ার শেয়ার থাকার জন্য। গুজরাতের নায়রা এনার্জি, যে কোম্পানিটাতে রাশিয়ান অয়েল কোম্পানি রোজনেফটের স্টেক হল 49.13%। হাওয়ার্ড লুটনিক, বর্তমান ট্রাম্প ক্যাবিনেটের একজন মিনিস্টার, রিসেন্টলি আবার মিডিয়ার সামনে ওপেনলি বলেছিলেন ভারত যে রাশিয়া থেকে মিলিটারি ইকুইপমেন্ট বাই করে তা জেনারেলি রাবস ইউএসএ দি রং ওয়ে। ট্রাম্প আবার ইনডাইরেক্টলি রিসেন্টলি আমেরিকার টপ টেক জায়ান্টস যেমন গুগল, মাইক্রোসফট আর অ্যাপেলের মতো বাকি টপ টেক জায়ান্টসদের ইনসিস্ট করেছেন ভারতীয়দের যাতে কম হায়ার করা হয়। অ্যাপেলকে তো আবার ভারতে ম্যানুফ্যাকচারিং শিফট না করার ব্যাপারেও বলেছিলেন। তার উপর আমেরিকাতে যে ইন্ডিয়ানসরা থাকে তারা সেখানে ইনকাম করে ভারতে নিজেদের ফ্যামিলির কাছে টাকা পাঠায়, রেমিটেন্স যেটাকে বলে। এর উপরেও এখন আমেরিকাতে ট্যাক্স অ্যাপ্লাই করা হয়েছে। সো বুঝতেই পারছেন অনেক দিক থেকেই এখন ইউএস, নেটো আর ইইউ এর স্টেপসগুলো হলো বলতে গেলে ভারতের ইন্টারেস্টের এগেনস্টে। চীনের সাথেও এখন এই সিমিলার জিনিসগুলোই করা হচ্ছে। বাট সেটা চীনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডেবল হওয়ার কারণগুলো হলো চীনের র্যাপিড গ্রোথ ইন এভরি সেক্টর এখন বলতে গেলে ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ওয়েস্টের দিকে। ওয়েস্টের ডমিনেন্স ধীরে ধীরে এখন কমে যাচ্ছে। চীন ওপেনলি সাপোর্ট করে রাশিয়াকে ইউক্রেনের ব্যাপারটা নিয়ে। বেজিং আর মস্কো এখন একটা স্ট্রং স্ট্র্যাটেজিক আর ইকোনমিক পার্টনারশিপকে শেয়ার করে, যে জন্য চীন হলো এখন অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন পাওয়ার্সের লং টার্ম একটা রাইভাল, যেটা টোটালি বলতে গেলে আন্ডারস্ট্যান্ডেবল। দুটো গ্রেট পাওয়ার একে অপরের সাথে লড়বে একছত্র ডমিনেন্সের জন্য, চিরকালই যেটা হয়ে এসেছে। সো এটা নর্মাল যেটা না সেটা হলো ভারতের সাথে ওয়েস্টার্ন ইউটার্নটা। তাই চলুন জানার চেষ্টা করা যাক কি কি পসিবল রিজন হতে পারে ভারতের প্রতি ওয়েস্টার্নের রিসেন্ট অ্যাকশনগুলোর পেছনে। কেন ওয়েস্টার্ন পাওয়ার্স হঠাৎ করে এখন ভারতের ইন্টারেস্টের বিপরীতে এতগুলো স্টেপ নেওয়া শুরু করেছে। দেখুন, এটা ক্লিয়ার যে ভারত কোনোভাবেই রাশিয়াকে একা ছেড়ে দেবে না। ইউরোপ আর আমেরিকা যেমন একটা স্ট্রং বন্ড শেয়ার করে, সেই সেম জিনিসটাই শেয়ার করে ভারত আর রাশিয়া। যখন ভারতের সাথে কেউ ছিল না তখন রাশিয়া ছিল একমাত্র ভারতের পাশে। 1971। এত সহজে ভারত ভুলবে না।
সো মেবি ওয়েস্ট চেষ্টা করছে প্রেশারের মাধ্যমে ভারতকে রাশিয়া থেকে দূরে সরাতে। কারণ দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ততক্ষণ অবধি রাশিয়া স্ট্রং যতক্ষণ অবধি ভারত আর চীন রাশিয়ার পাশে দাঁড়িয়ে আছে। যে মুহূর্তে এই দুটো দেশের মধ্যে যে কোনো একটা সরে যাবে, সাথে সাথেই রাশিয়া তখন যে কোনো কিছু করার আগে দুবার ভাববে। এগেন, এটা সম্ভাবনা, কনফার্ম করে বলছি না, বাট পসিবিলিটি আছে। মেবি ওয়েস্টার্ন পাওয়ার্স এটাই চেষ্টা করছে। আরেকটা রিজন হতে পারে ওয়েস্ট হয়তো ভারতকে আন্ডার এস্টিমেট করছে। ওয়েস্ট হয়তো মনে করছে ভারত এখনো সেই কলোনিয়াল পিরিয়ডের গোলামি ভরা মাইন্ডসেটে আটকে রয়েছে। তাই রীতিমতো বলতে গেলে অর্ডার দিচ্ছে এটা না ওটা, ওটা না এটা, এরকমটা করার জন্য। কনফার্ম করে বলছি না, বাট হতে পারে। ৩ নম্বরটা হলো ওয়েস্টার্ন পাওয়ার্স হয়তো এখনো রিয়ালাইজ করেনি আরআইসি গ্রুপ আলটিমেটলি কতটা পাওয়ারফুল হতে পারে। আরআইসি মানে হলো রাশিয়া, ইন্ডিয়া, চায়না, ট্রয়কা, ব্রিক্সের থেকেও আগে তৈরি হওয়া একটা গ্রুপ। চীন আর ভারতের মধ্যে সম্পর্কের প্রবলেমের কারণে গ্রুপটা প্রায় অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। ওয়েস্টার্ন পাওয়ার্স হয়তো ভাবছে চীন আর ভারতের বর্তমান রিলেশনটার কারণে সম্ভাবনা কোনোভাবেই নেই এই গ্রুপটা পুনরায় রিভাইভ হওয়ার। যে কারণে কেয়ারফ্রি ভাবে বলতে গেলে ভারতের ওপরে এত প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। হতে পারে এটাও একটা রিজন। এটাও হতে পারে ওয়েস্ট ক্লিয়ার পার্টনার বা ক্লিয়ার এনিমি চায়। ভারত চেষ্টা করছে সবকটা দেশের সাথে সমানভাবে সম্পর্ক মানিয়ে গুছিয়ে চলার, নিউট্রাল থাকা আর শান্তির রাস্তাটা ভারত পছন্দ করে, যার মধ্যে কোনো ভুল নেই। বাট ওয়েস্টের পয়েন্ট অফ ভিউ থেকে আবার বলতে গেলে ওয়েস্টও ঠিক। ওয়েস্টার্ন পাওয়ার্সের একটা ক্লিয়ার মতো, ইদার ইউ আর উইথ আস অর এগেনস্ট। কিন্তু প্রবলেমটা হলো মডার্ন এই মাল্টিপোলার ওয়ার্ল্ড এইভাবে ঠিক করে ফাংশন করে না। সবকটা দেশের নিজেদের মতন করে চলার অধিকার আছে, বিশেষ করে সেই দেশ যদি শান্তির পথ পছন্দ করে। তবুও হতেই পারে এটাও একটা রিজন বর্তমানে ভারতের ইন্টারেস্টের সাথে ওয়েস্টার্ন না অ্যালাইন করার। আবার হতেও পারে ব্রিক্স আর ব্রিক্সের কারেন্সির ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি ওয়েস্টের ক্ষেত্রে একটা সব থেকে বড় চিন্তার বিষয়। ওয়েস্ট মেবি রিয়ালাইজ করে ফেলেছে ব্রিক্সের পোটেনশিয়াল। ব্রিক্স মানে হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা বাদে বাকি 4টে দেশ হলো ফাউন্ডিং মেম্বার। যেভাবে এখন এই গ্রুপটা গ্রো করছে তাতে করে হতে পারে ফিউচারে G7 এর থেকেও আগে এগিয়ে গেল ব্রিক্স। G7 মানে যেমনটা জানেন, যার মধ্যে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউকে আর ইউএস আছে। তার উপর ব্রিক্স কারেন্সি একবার সামনে চলে আসলে চান্সেস আছে ডলারের গ্লোবাল ডমিনেন্সটা আস্তে আস্তে কমে যাওয়ার। ব্রিক্স কারেন্সি ভালোই মোটামুটি কম্পিটিশন দিতে পারে ডলারকে। তাই হয়তো আগে থেকেই ফার্স্ট অ্যাক্ট করা শুরু করেছে ওয়েস্ট। আবার হতেই পারে হয়তো কিছু ওয়েস্টার্ন পাওয়ার ভারতের অনগোয়িং গ্রোথকে একটা চ্যালেঞ্জ হিসাবে মনে করে, তাই তারা ফুললি সাপোর্টিভ নয় ভারতের গ্রোথের ব্যাপারটা নিয়ে। দোষ দেওয়ার মতন করে বলছি না, সিম্পল একটা থিওরি সামনে রাখছি যেটা অনেকেই মনে করে। গোটা ওয়ার্ল্ডই জানে একসময় ভারত কি ছিল। সোনে কি চিড়িয়া এমনি এমনি বলা হতো না। এনশিয়েন্ট টাইমে ওয়ার্ল্ডের প্রায় 30% মতো জিডিপি শেয়ার ছিল শুধু একমাত্র ভারতের। 12th আর ইভেন 13th সেঞ্চুরি অব্দিও যেটা বজায় ছিল। মেবি কিছু ওয়েস্টার্ন পাওয়ার্স চায় না ভারত সেই এনশিয়েন্ট গ্লোরিটা আবার রিগেন করুক। সো এই দিক থেকেও ভাবলে ওয়েস্টের অ্যাকশনগুলো জাস্টিফাইড, প্রপার জায়গা মতো মনে হচ্ছে। এটা ন্যাচারাল। সিংহাসনে বসা মানুষ কোনোভাবেই চায় না আরও একজন সেই সিংহাসনে বসার যোগ্য হয়ে যাক। জিওপলিটিক্সেও সেম। সো এগুলোই পসিবল রিজন মনে হচ্ছে ওয়েস্টের রিসেন্ট অ্যাকশনগুলোর পেছনে। তাতে করে ইন্ডিয়া চায় না এক হয়ে যেতে পারে কিনা সেটা নিয়ে মেবি ভাবছেই না, যেটাও স্বাভাবিক। কারণগুলো হলো ভারত আর চীনের মধ্যে জায়গায় জায়গায় বর্ডার নিয়ে মতবিরোধ রয়েছে, যেগুলো সহজে সলভ হওয়ার না। চীনের মিলিটারি স্টান্স অনেক সময় অ্যাসার্টিভ হওয়ার কারণ। বর্ডারের কাছে মিলিটারি বিল্ড আপ, নতুন নতুন ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার বানানো, যেখানে সেখানে ড্যাম তৈরি করা, এসব লেগেই আছে। তাছাড়া ভারত মহাসাগরেও অ্যাক্টিভলি নিজেদের প্রেজেন্স বাড়ানোর চেষ্টা, ইন্ডিয়ার নেবার্সের ইনফ্লুয়েন্সে নেওয়ার চেষ্টা, ফলে ইনডাইরেক্টলি ভারতের ইন্টারেস্টে ইম্প্যাক্ট পড়ে যাওয়া, এসবও রয়েছে। ভারতকেও যার জন্য ইনভলভ হতে হয়েছে কোয়াড গ্রুপে। ভারতের পাবলিক সেন্টিমেন্টও এসব কারণে চীনের প্রতি একটু স্কেপটিক্যাল, যার ফলে আলটিমেটলি ভারত আর চীন এখন একসাথে একই টেবিলে বসাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কি হবে যদি ফাইনালি ভারত আর চীন নিজেদের সবকিছু প্রবলেমকে মিটিয়ে আলটিমেটলি একে অপরের সাথে হাত মিলিয়ে ফেলে? কি হবে তখন? ওয়েল অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আরআইসি ট্রয়েকা গ্রুপ আলটিমেটলি প্রপারভাবে রিভাইভ করে ফেলবে। এক্সপার্টসদের মতে মিস্টেকেনলি হিউজলি স্ট্রং একটা গ্রুপকে দাঁড় করিয়ে ফেলবে ওয়েস্ট আর ইউএস। ব্রিক্স একটা পার্মানেন্ট আর পাওয়ারফুল অল্টারনেটিভ হিসেবে পরিচয় পাবে বাকি অন্যান্য দেশের কাছে। ডলারাইজেশন, যেটা ইউএস কোনোভাবেই চায় না, সেটাই হয়তো শুরু হয়ে যাবে। হয়তো ওয়ার্ল্ড তখন পুরোপুরি দুটো মেজর গ্রুপে ভাগ হয়ে যাবে, একদিকে নেটো আর ইউএস, তো অন্যদিকে ব্রিক্স। আপনার কি মনে হয় কতটা পসিবিলিটি এরকমটা হওয়ার? ওয়েস্টের কারেন্ট স্ট্র্যাটেজিগুলো কি ঠিকঠাক,
নাকি বড় একটা মিসক্যালকুলেশন করে ফেলছে? আর কি মনে হয়, ভারত আর চীন কোনোদিন নিজেদের মতভেদগুলোকে পুরোপুরি মেটাতে পারবে? কমেন্টে জানাবেন আপনার মতামতগুলো। আপনাদের মতামতগুলো আমি জানতে ইচ্ছুক। সাথে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।